এই 4 মাসে যদি নির্যাতনই হতো তাহলে আমরা কি সাড়ম্বরে দুর্গা উৎসব পালন করতে পারতাম? সারা বাংলাদেশে এবার এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমি ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই। সারা বাংলাদেশে দুর্গা উৎসব পালন করা হয়েছে সাড়ম্বরে। আপনি কলাবাগানে পালন করা হয়েছে, ওয়ারিতে গতবার মূর্তি ভেঙেছিল, এবার ওয়ারিতে দুর্গা উৎসব পালন হয়েছে। এবং সারা বাংলাদেশে বিজয় দশমী যখন মূর্তি বিসর্জন হয় তখন দেখবেন এই 15 বছর বিসর্জন দিতে গেলেই হামলা হতো, বিসর্জন দিতে গেলে একটা না একটা দুর্ঘটনা হতোই। এবার বিসর্জন হয়েছে খুব শৃঙ্খলার সাথে, এবং আমাদের মেয়েরা বিজয়ের উৎসবে যে আনন্দ করেছে সেটা ভারতে হয়নি। আর এই প্রতিহিংসায় ভারতের মমতা দিদি, শুভেন্দু বাবু, মোদি বাবু এরা শেখ হাসিনার সাথে ষড়যন্ত্র করে আমাদের দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করছে। আওয়ামী লীগকে পছন্দ করছেন না বিধায় আপনি এটা বলি নাই। আমি শেখ হাসিনাকে পছন্দের প্রশ্ন তো আমাদের বাংলাদেশি কারোর মধ্যে আসে না, কারণ সে আমাদের বাংলাদেশের 18 কোটি জনগণের রক্ত চুষে খেয়েছে। সেখানে আপনিও ভালো ছিলেন না, আমার আব্দুল্লাহ ভাই বলতে পারবে না ভালো ছিল, আমি বলতে পারবো না ভাই, এখানে আমাদের গণমাধ্যম কোনো কর্মী বলতে পারবে না ভালো ছিল, কারণ আমাদের 65 জন গণমাধ্যম কর্মী নিহত হয়েছে। তাদের কি বিচার হয়েছে? সাগরুনি হত্যা হয়েছে, তারা কি নিরাপদে ছিল? আমি বলি সনাতনী জাগরণ মঞ্চ যখন তৈরি হলো, এই চিন্ময় কৃষ্ণ দাস সেই সনাতনী জাগরণ মঞ্চের মুখপাত্র, তিনি একজন মুখপাত্র, তিনি সাধু, তাকে আমি সম্মান জানাই। তিনি বৈষ্ণব, তিনি তার ধর্মচর্চা করুক, তিনি রাজনীতি নিয়ে আসছে কেন এখানে? সেক্সুয়াল হ্যারাসমেন্টের অভিযোগ আছে তার কাছে, তার অনেক অভিযোগ আছে। তাকে তিনি ইসকনে মেম্বার হয়েছিল, আমি মানি, আমিও ইসকনের লাইফ মেম্বার একজন। এখানে ইসকন কিন্তু তাকে বহিষ্কার করা হয়েছে যখন তার প্রতি অভিযোগ, কোন অভিযোগে? বিভিন্ন ঘটনার কারণে তাকেও ইসকন বহিষ্কার করেছে। যখন আমার রাষ্ট্রের ব্যাপার আসবে, যখন সে আমার রাষ্ট্রদ্রোহিতার ব্যাপার আসছে, সে রাষ্ট্রের বিরুদ্ধে কাজ করছে, তখন কিন্তু তার বিরুদ্ধে ইসকন অ্যাকশন নিয়েছে। আমি বিরতির আগে ছিলাম অপর্ণা রায়ের কাছে, আমরা ফিরছি এম আব্দুল্লাহ আপনার কাছে। আব্দুল্লাহ ভাই, 2000 শহীদ, অসংখ্য আহত, কাতরাচ্ছে এখনো বিছানায়, শেষ মাত্র কয়েকদিনে, 15 দিনে, এই হচ্ছে বাংলাদেশের জুলাই অভ্যুত্থানের আগের চিত্র। 17 বছরে গুম খুনের অসংখ্য ইতিহাস। সেই নেত্রী পালিয়ে গিয়ে ভারতে বসে সে আবার ষড়যন্ত্র করছে, এবং যে দেশটিতে বসে সে বক্তৃতা করছে বিশ্বের বিভিন্ন প্রান্তে, একবারের জন্য আফসোস নেই। সে যে দেশে বসে বলছে, সেই দেশের সচিব এসে বলল যে সম্পর্ক আমরা ঠিক রাখতে চাই। কতটা বিশ্বাস রাখবেন? কতটা তাদের উপর বিশ্বাস করা যায়? আবার মিডিয়া তাদের মনিটরিং তো থাকার কথা, সেখানে প্রোপাগান্ডা ছড়াচ্ছে। অপর্ণাদার যেভাবে বললেন যে কোথাও কিছু ঘটেনি এই এগুলো স্রেফ গুজব, তাহলে সেই ভারত যারা আমাদের স্বাধীনতার সময় সহযোগিতা করেছিল, এখন বিজেপি সরকারের প্রতি আমরা কতটুকু আস্থা রাখতে পারবো? ধন্যবাদ। বিজেপি সরকারের উপরে আমি এই প্রসঙ্গটাতে আসার আগে ওই সংখ্যালঘু বিষয়টাতে তখন বলা শুরু করেছিলাম, তখন আপনি অন্য জায়গায় গিয়েছিলেন। অপর্ণাদি যথার্থভাবেই কিছু চিত্রটা তার মতো করে তিনি, যেহেতু এই বাংলাদেশের সংখ্যালঘুগুলোতে আমরা বারবার বলে আসছি যে সংখ্যালঘু বলে কিছু নেই, আমরা সবাই বাংলাদেশি, তারপরও হিন্দু কমিউনিটির নেত্রী হিসেবে তিনি কিন্তু পুরো চিত্রটা তুলে ধরেছেন, স্পষ্ট করেছেন। এবং বাংলাদেশের ইতিহাসে এতটা শান্তিপূর্ণ পুজো আমার মনে হয় যে এবারে যেটা হয়েছে একদম কোনো রকম অঘটন ছাড়াই বাংলাদেশের ইতিহাসে কখনো হয়েছে বলে আমার মনে পড়ে না। এবং আপনি দেখবেন যে পুজো মণ্ডপের সংখ্যাও বাংলাদেশের জনসংখ্যা এবং আয়তনের হিসাব করলে, যদি আপনি একটা তুলনামূলক হিসাব করেন, তাহলে কিন্তু ভারতের চাইতে কোনো অংশ কম ছিল না, বরং আয়তন এবং জনসংখ্যা হিসেবে অনেক বেশি ছিল। এবারে বোধহয় কত 38,000 বা এরকম পূজা মণ্ডপে, আরো বেশি সংখ্যক মণ্ডপে পূজা হয়েছে।
আপনি দেখেন এই যে ভারতের প্রোপাগান্ডা, এই অস্ত্রটা, এই মানে সংখ্যালঘুর যে অস্ত্রটা, এটা কিন্তু অনেক আগেই ভোতা হয়ে গেছে। তারপরেও এই ভোতা অস্ত্রটা তারা বারবার ব্যবহার করে, বাংলাদেশের বিরুদ্ধে ব্যবহার করে, আন্তর্জাতিক গোষ্ঠীকে, তারা বিভিন্ন মানবাধিকার সংগঠনকে তারা বিভ্রান্ত করতে চায়। এই অস্ত্রটা ছাড়া তাদের হাতে আর কোনো অস্ত্র নাই বাংলাদেশের বিরুদ্ধে। কারণ বাংলাদেশ সব সময়ই একটা সৎ প্রতিবেশী হিসেবে চেয়েছে যে আমরা ভারসাম্যমূলক একটি কূটনৈতিক জায়গা থাকবে, আমাদের মধ্যে সমমর্যাদার একটি বিষয় থাকবে কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে। এগুলাকে কখনোই ভারত তারা সেভাবে নিতে পারে না। ভারতের সবসময় হলো, আপনি যদি ধরেন আপনি আপনার পাশের বাসার লোকের সাথে যদি আপনি সবসময় বেরোতে ঢুকতে আপনি যদি খবরদারি করেন, এই তুই ঘরে আছিস নাকি, এই কি করছিস, এটা তো কোনো প্রতিবেশী সুলভ আচরণ। ওই প্রতিবেশী যতই ক্ষুদ্র হোক না কেন আপনাকে ভালো চোখে দেখবে না, আপনার সাথে ভালো সম্পর্ক রাখার কোনো সুযোগ থাকে না। আপনি দেখেন কয়েকদিন আগে ভয়েস অফ আমেরিকা একটা জরিপ রিপোর্ট প্রকাশ করে তারা বলেছে যে গত 15 বছরের তুলনায় এই 4 মাসে বাংলাদেশের সংখ্যালঘুরা অনেক বেশি নিরাপত্তা বোধ করছে। এবং তাদের এটা কোনো বাংলাদেশের কোনো জরিপ সংস্থা না, এটা ভয়েস অফ আমেরিকার তাদের নিজস্ব তারা আন্তর্জাতিক মানদণ্ড ঠিক রেখে তারা এই জরিপটি তারা করে বলেছে। এবং এই পর্যন্ত তারা সংখ্যালঘুর যে যত আজগুবি গল্প শুনিয়েছে, আপনি দেখেন এই যে আজকেও হিউম্যান স্ক্যানার জানিয়েছে যে সেখানে ভারতের একটি মানে গরুর ফার্মে হামলা করেছে, সেটাকে বাংলাদেশের ইসকনের মানে গরুর ফার্মে। তো এই ধরনের বানোয়াট গল্প দিয়ে এটা কতদিন চলতে পারে? আপনি এর আগে দেখেছেন যে একটা আগরতলা থেকে বাস আসছে, ত্রিপুরা থেকে বাস আসছে, দুর্ঘটনায় পড়েছে, সেটাকে প্রচার করা হয়েছে যে ভারতের যাত্রীদের উপর হামলা করা হয়েছে। তো এই জাতীয় আজগুবি গল্প দিয়ে বিশ্ব বিবেককে, বিশ্বের মানবাধিকার সংগঠনগুলোকে, বিশ্ব সংস্থাগুলোকে বিভ্রান্ত করে তারা ফায়দা নিতে চাচ্ছে। আলটিমেটলি এটাতে তো ফায়দা হবে না, বরং এটা আমি মনে করি এই সম্পর্কের ক্ষেত্রে তারা যে ক্ষতটা তৈরি করেছে। আজকে তারা বলেছেন যে ভারতের প্রধান উপদেষ্টার সাথে বৈঠকের সময় বলেছেন যে ভারত বাংলাদেশের সম্পর্কে মেঘ জমেছে, এই মেঘ দূর করতে হবে। এই মেঘ তো কৃত্রিমভাবে তৈরি করেছে, এটা কোনো মানে প্রাকৃতিক মেঘ না। এই মেঘ তৈরি করেছে ভারত, এবং এটা দূর করতে হবে, কাটাতে হবে ভারতকে। বাংলাদেশও বলেছে যে হ্যাঁ মেঘ জমেছে, এটা আমরা স্বীকার করি, কিন্তু সেটা কাটিয়ে উঠতে হবে। এই কাটাতে হলে ভারতকেই এটার দায়িত্ব নিতে হবে, কারণ এই ক্ষতগুলো সম্পর্কের যে জায়গায় সমস্যাগুলো এগুলো তৈরি করছে কিন্তু ভারতের পক্ষ থেকে। এবং সেখান থেকে রাজনৈতিক নেতারা যেভাবে আস্ফালন করছেন, আপনি দেখেন বাংলাদেশের একজন রাজনীতিকও কোনো পর্যায়ে এভাবে আস্ফালন করেন নাই এবং ভারতের বিরুদ্ধে, কিন্তু সেখানে প্রত্যেক দিন সব বিষয় নিয়ে আজগুবি তথ্য দিয়ে নানান ধরনের আস্ফালন করে চলেছেন। সেখানকার কি ভুইফোড় একটা চ্যানেলে বলছে যে বাংলাদেশ থাকবে না, কি সব কাণ্ডকীর্তন। আমি একটু জিজ্ঞেস করতে চাই, আপনি সাংবাদিক সংগঠনের নেতা, নিজে সাংবাদিকতা করেছেন, আন্তর্জাতিক কি এরকম কোন সংস্থা বা সংগঠন নেই যে এ ধরনের আজগুবি সংবাদ প্রচারে তাদের বিরুদ্ধে কি কোনো ব্যবস্থা নেওয়া যায় না? ওই ব্যক্তি আন্তর্জাতিক কোনো সংগঠন সেটা নিতে পারবে না। এই কারণেই এটা ভারতের সংবিধানে, ভারত কেন বাংলাদেশ, ভারত সবগুলো সংবিধানে, যেটা ব্রিটিশ আমল থেকে যে সংবিধানগুলোর ধারাবাহিকতা এসছে, সকল দেশের সংবিধানে একটা ধারা আছে, সেটা হচ্ছে যে মানে প্রতিবেশী কোনো রাষ্ট্রের সাথে বা অন্য কোনো রাষ্ট্রের সাথে সম্পর্কে প্রভাব পড়ে এমন কোনো সাংবাদিক এমন কোনো সংবাদ দিলে সেটা রাষ্ট্রদ্রোহের আওতায় পড়বে। এবং সেটা তো সত্য দেওয়ার ক্ষেত্রেও সতর্কতার কথা বলা হয়েছে, যাতে সম্পর্কের উপর প্রভাব না পড়ে। সেখানে ভারতের সংবিধানেও কিন্তু এটা সংবিধান লঙ্ঘন হচ্ছে, কিন্তু সেই ব্যবস্থাটা তো ভারত নিতে হবে, সেই ব্যবস্থাটা ভারতকে নিতে হবে। কিন্তু ভারত তো সেটাতে মজা নিচ্ছে, এগুলাতে মনে হয় যেন এনজয় করছে তারা, এগুলা করছে। আপনি একটা সঙ্গে কাজ করেন, যদিও সেটার সাথে কতটুকু সম্পর্ক